আমি কেন রাত বাজে 12টা, কোথায় একটু ঘুমাবেন তা না জেগে জেগে পাহারা দিচ্ছেন। সারাদিন পরে পরে ঘুমাবেন আর রাতে কে কোথায় যাচ্ছে কি করছে তা দেখবেন আর খবরদারি করবেন। দুনিয়ার সমস্ত বুড়ির এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, ওদের মধ্যে একটু ঘুমোলেও তো হয়, তা না অদ্ভুত একটা কিছু না করলেই নয়। ঘুমন। রোজ রাতে ওই বুড়িটার সঙ্গে ঝগড়া করতে না পারলে রশিদ সাহেবের পেটের ভাতই যেন হজম হয় না। সত্যি রশিদ সাহেব বুড়ো ভদ্রমহিলার সাথে এত খারাপ ব্যবহার করেন। তার মতে সব দোষী নাকি ওই নানি, তাকে নাকি কিছুতেই সন্তুষ্ট করা যায় না। কি যে আদর যত্ন করছে তা তো দেখতেই পাচ্ছি। ভদ্রমহিলার বাড়িতে রয়েছিস, সে কৃতজ্ঞতা বোধটা তো একটু থাকা উচিত। একটু ভালো ব্যবহার করলে কি হয়। বাড়িটা কি আর তার আছে? সে তো অনেক আগেই দুই নাতনির নামে লিখে দিয়েছে। সত্যি কেন যে মহিলা ভুলটা করলেন, তা না হলে হয়তো বাড়িটা পাওয়ার আশা ওনার সাথে একটু ভালো ব্যবহার করতো ওরা। কি ব্যাপার, তোমার যে কোনো তাড়া দেখছি না? অফিস যাবে না? না। ছুটি নিয়েছো? তাহলে খালি খালি প্রশ্ন করো না তো। ও বাবা, সকালবেলাতে মুড অফ। এই নাও চাটা খেয়ে তাড়াতাড়ি অফিসে যাও। অফিসে গিয়ে চেয়ারে বসে বসে ঝিমনের চেয়ে না যাওয়া অনেক ভালো। কাল রাতে মাথাটা অমন গরম না করলে ঠিকই ঘুম আসতো। এ কি দু একদিনের ব্যাপার? প্রতি রাতে একই ঘটনা বারবার ঘটছে আর তুমি বলছো মাথা ঠান্ডা রাখতে। তোমার নানি তুমি সহ্য করতে পারো, বাট হোয়াই অন আর্থ আমি সহ্য করব? আমি তোমাকে কত করে বললাম খুশিদের চিঠি দিতে, এবার ওরা নানিকে নিয়ে যাক। আচ্ছা আমি লিখেছি তো, ওরা যদি কোনো উত্তর না দেয় আমি কি করব বলো? এখন দেবে কেন? দিলে তো নানুকে নেয়ার ব্যাপারে লিখতে হয়। আগে তো 15 দিন অন্তর অন্তর চিঠি আসতো, টাকা পয়সার অভাব আরো কত অজুহাত দেখাতো। এখন তো সেসব আর নেই, গাড়ি গাড়ি টাকা ইনকাম করছে, সব খবরই তো পাই। তো তোমার জন্যই তো হলো না। তখনই তো বলেছিলাম হাবিবকে বলো বিজনেসে আমাদেরও কিছু শেয়ার দিতে। এসব কথা কি বলা যায়? কেন বলা যাবে না? তোমার জন্যই তো বিভিন্ন মিনিস্ট্রিতে ওর এন্ট্রি হলো। তা অবশ্য ঠিক। আমার ব্যাচমেট হাসান, যাকে আমি কখনো টলারেট করতে পারিনি, তাকে পর্যন্ত বিজনেসের জন্য সুপারিশ করতে হয়েছে। আর যদি তুমি করেছো তো দেখো। তার আর দরকার হবে না, হি নোজ দ্য বিজনেস নাও। অকৃতজ্ঞ। এবার হাবিব ঢাকায় এলে নানিকে ওদের কাছে নিয়ে যেতেই হবে। আচ্ছা বড় মা, তুমি কি কখনো আমার মতো ছোট ছিলে? ছিলাম ছিলাম। খুব দুষ্ট ছিলে? না, দুষ্ট ছিলাম না। আম্মু যখন আমার মতো ছিল তখন তুমি আম্মুর মতো ছিলে? ছিলাম ছিলাম। আম্মুকে খুব আদর করতে? খুব আদর করতাম। কিন্তু আম্মু তো তোমাকে মোটেও আদর করে না। তাই এখানে বসে বসে কি এত কথা হচ্ছে? সারাক্ষণ নানির সাথে আঠার মতো লেগে আছে। বিকেল বেলা কোথায় মাঠে খেলতে যাবে? বড় মা তো আমাকে চরকা বুড়ির গল্প শোনাচ্ছিল। তো রোজই তো সেই একই গল্প শোনো। ওই বুড়িটা মরলে নাকি গল্পটা শেষ হয়ে ও যাবে। বুড়ি আর মরেছে। আম্মু, তুমি কখনো বড় মার মতো বুড়ো হবে না? জানি না, যাও। যত সব আজগুবি প্রশ্নটা। আচ্ছা আপা চিঠিতে কি লিখেছে আমাকে তো কিছু বললো না। নতুন কি আর লিখবে? কেমন আছে, কেমন চলছে, এই দুই একটা কথার পরই তো আসল কথা। আমরা কবে নানিকে আনবো? লিটন নন্দীকে দেখাশোনা করতে পারলে না হয় আনা যেত, কিন্তু নানিটা বয়স হয়েছে, ওনাকে দেখার জন্য আরেকজন লাগবে। নানির শেষ ইচ্ছেটা ওরা পূরণ হতে দেবে না।
ওনার যা বয়স হয়েছে, যখন তখন মারা যেতে পারে। এই সময় তাকে নিয়ে নাড়াচাড়া করাটা ঠিক না। শোনো, আরেকটা কথা লিখেছে, নানি যতদিন ওদের ওখানে আছে ততদিন যেন আমাদের বাসার ভাড়ার টাকাটা ওদেরকে দিয়ে দিই। অদ্ভুত বায়না। কেমন করে তোমার বোন এ কথা লিখতে পারলো? হ্যাঁ, ওর কথা বলে লাভ নেই। অথচ জানো, মা প্রায় বলতেন নানি নাকি ওকে বাঁচিয়েছেন। ওর জন্মের পর মা তো 1 বছর বিছানা থেকে উঠতে পারেনি। অত ছোটবেলার কথা কি মনে থাকে? আহা, ওসব কথা নাই বা মনে থাকলো, কিন্তু বিয়ের পর ওর শ্বশুরের উপরে যে বিপদ এসেছিল সে থেকে তো নানির দেওয়া টাকা দিয়ে উদ্ধার পেয়েছে। এসব কথা তো এতদিন তোমাকে আমি বলিনি। কি হয়েছিল? গ্রামে যা হয়, দুলা ভাইয়ের আব্বা আর চাচার জমি নিয়ে নাকি মারামারি। দুলা ভাইয়ের আব্বার লাঠির আঘাতে নাকি ওর এক চাচাতো ভাই মারা গেছে। বলো কি? তারপর? তারপর আর কি, কোর্ট কাচারি। সে আমলে নাকি 10,000 টাকা লেগেছে, আর সবই নানি তার অলংকার বিক্রি করে দিয়েছে। আশ্চর্য। নানির সাথে দুলা ভাইয়ের ব্যবহার দেখে তো মনে হয় না যে নানি দুলা ভাইয়ের জন্য এত কিছু করেছে। বিপদ থেকে মুক্তি পেলে এসব কথা কি কেউ আর মনে রাখে? এতটা অকৃতজ্ঞ হওয়া অবশ্য উচিত নয়। ইমরান তাহলে আসছে? কথাটা অনেকবার বলা হয়েছে। আহা, বলা তো হয়েছে অনেকবার, কিন্তু এখানে এসেও থাকবে কোথায় সেটা কি একবার ভেবেছো? আপাতত ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে? হ্যাঁ। তুমি কি ওখানে আর একটা খাট পাতার মতলব মারছো নাকি? দেখো, এ আমি কখনো হতে দেব না। ড্রয়িং রুমে খাট আমার সহ্য হবে না। তুমি তাড়াতাড়ি ওকে হলের সিট নিয়ে দেওয়ার ব্যবস্থা করো। হলে? হলের খরচ কোত্থেকে জোগাড় হবে? ছেলেকে হলে রেখে পড়াবার সামর্থ্য বড় ভাইজানের নেই। তো সামর্থ্য নেই তো পড়াবার এত শখ কেন? কাজে লাগিয়ে দিলেই পারে। অন্যের অসুবিধে করে কেন? অন্য বলছো কানে? আমি ওর চাচা। সেজন্য তো আরো অসুবিধে। ওকে তো আর যেন তেন করে রাখা যাবে না। কিছু হলে অমনি ভাই ভাবি এসে কর্ফিউ চাইবে। তাছাড়া ওর জন্য আমাদের যে এক্সট্রা খরচটা হবে সেটা তুমি ভাইজানের কাছে চাইতে পারবে? আচ্ছা, ইমরান এখানে এলে কি কি অসুবিধা হবে তাই তো এতক্ষণ বললে। ও এলে যে কিছু কিছু সুবিধা হতে পারে সেটা একবার ভেবে দেখেছো? কি আবার সুবিধা? দেখো, তুমি 3-3টে ক্লাবের মেম্বার, ইদানিংকালে আবার একটা জেনারেল সেক্রেটারি হয়েছে। মেয়েকে পড়াবার সময় তো তোমার নেই। দেখো, তুমি আমার পেছনে। আচ্ছা শোনো শোনো, আগে কথাটা শোনো। ইমরান খুব ভালো ছাত্র। ও এখানে এলে নাবিলার টিচারের জন্য মাসে মাসে যে টাকাটা খরচ হচ্ছে সেটা আর হবে না। আর তাছাড়া নানুকে খুশিদের ওখানে পাঠিয়ে দেয় একটা বড় রকমের জেনুইন অজুহাতও পাওয়া যাবে। সেদিন সেমিনারে মিনিস্টার সাহেবের বক্তৃতার বেশ প্রশংসা হয়েছে। এবারে লেখাটা কিন্তু আপনার ভালোই হয়েছিল। আমি বলবো স্যার, ইটস অল ইওর ক্রেডিট। মিনিস্টার সাহেবকে বেশ প্লিজড মনে হলো। বেশ কয়েকবারই তিনি আমাকে ধন্যবাদ জানান। স্যার, উনি কি আমার কথা কিছু বলছিলেন? আপনার কথা না, মানে এই লেখার ব্যাপারে। ও, জাস্ট আ মিনিট। হ্যাঁ, খলিলকে পাঠিয়ে দাও। জি স্যার। শোনো, না থাক, তুমি এখন যাও। এবারে লেকচারটা তৈরি করতে কিন্তু বেশ খাটনি গেছে স্যার। রমেশ সাহেব, গত পরশু হবিগঞ্জ কলেজের এক লেকচারার দেখা করতে এসেছিলেন না? জি। ভদ্রলোক বড্ড বেশি প্রিন্সিপাল দেখাচ্ছিলেন। ইয়াং ম্যান, রক্ত গরম, দেখাবেই তো। তা সুভান সাহেবের হাওলা করে দিন ওকে। উনি তো জানেন কি করে কি করতে হয়। অলরেডি আমি তাই করেছি স্যার। Right. হ্যাঁ, খুলনার কল। আচ্ছা, হ্যালো। হ্যাঁ বলছি। হ্যাঁ বলেন। কে? হামিদ? হ্যাঁ বলো। কি বললে? বদলি? ওখানকার কলেজে তো তোমার বেশি দিন হয়নি। হ্যাঁ, এরই মধ্যে আবার ঢাকা আসতে চাচ্ছ কেন? কি? ও, ওখানকার পানি সহ্য হচ্ছে না। আচ্ছা, কালই আসছো? এসো, দেখি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, ভালো। হ্যাঁ, বাড়ির সব ভালো। হ্যাঁ, তোমার বোনও ভালো। হ্যাঁ, ওকে, আচ্ছা রাখি।
আত্মীয় স্বজনদের জ্বালায় আর পারা যায় না। কি আর করার, কিছু তো করতে হয় স্যার। হ্যাঁ, না করলে তো আবার ফ্যামিলি প্রবলেম। শীতপুর থেকে এসেছ? জি না, আমি সিরাজগঞ্জ থেকে এসেছি। সিরাজগঞ্জ। বসো বসো বসো। ইমরান, থাক থাক, কেমন আছেন? জি ভালো। ভাইজান ভাই ভালো আছে? জি ভালো। আরে এটা কে? নাবিলা না? তোমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তুমি বসো, চাটা খাও, দুপুরে দেখা হবে। কেমন নাবিলা? চলো এসো। বাই। আমাকে দিন, আমাকে দিন। কোথায় রাখতে হবে? ওই করে নিয়ে রাখো। কাঁদছো কেন? কি হয়েছে তোমার? পা ব্যথা করছে? টিপে দেই? আমার এখানটায় ব্যথা করছে, এখানটায় ব্যথা করছে। রাবিয়া, রাবিয়া, তুই এমন করে দাঁড়িয়ে আছিস কেন? আম্মু, আম্মু, বড় মা না রাবিয়া রাবিয়া করে কাঁদছে। রাবিয়া কি আম্মু? রাবে আমার মা, তোর নানু। কাঁদছো কেন? রাবিয়া এসেছিল, চলে গেছে। ওখানে এসেছিল, চলে গেছে। বললাম ইমরানকে বলতে রোজ যাতে 1 ঘন্টা করে নাবিলাকে পড়ায়। ও আসার আগে তো তুমি তাই বলছিলে। এখন ওকে কিছু না বলে তুমি হুট করে মাস্টারটাকে বিদায় করে দিলে। তুমি বললেও তো পারো। আমি বলবো কেন? তুমি তো এসব রেসপন্সিবিলিটি নিয়েছো। তাছাড়া আমি কিছু বলতে গেলে অন্য অর্থ হবে। ঠিক আছে নাবিলা, যাও ইমরান ভাইকে বলো গে তোমাকে পড়াতে। যাও। তুমি না আশ্চর্য। কি হলো, বসে আছো কেন? যাও। আজ থিয়েটার ওয়ার্কশপে আমাকে 70 বছরের একটা বুড়ো সাজতে হয়েছিল। সবাই বলছিল আমার বুড়ো হওয়াটা নাকি খুব ভালো হয়েছে। আসলে আমি তো তোমাকে দেখেই শিখেছি। ইমরান ভাইয়া, হ্যাঁ? আমাকে পড়াতে আসো। কেন? তোমার মাস্টার কি ছুটি নিয়েছে? উনি আর আসবেন না। কেন? সত্যি স্যার, সাপ্লাইয়ের ওয়ার্ক অর্ডারটা পাওয়ার জন্য আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ স্যার। দেখুন আবির স্যার, আপনি হলেন আমার কলিগের ভাইরা। আপনার উপকার করা মানে তো আমার আপনজনদের উপকার করা। হ্যাঁ, ভালো কথা। ওই রশিদ বলছিল আপনি খুব ভালো ছবি তুলতে। বলতে পারি কিনা জানি না স্যার, তবে বিজনেস স্টার্ট করার আগে ফটো জার্নালিজমই আমার পেশা ছিল। ভালোই তো ছিলেন, বিজনেসের ঝক্কি ঝামেলার মধ্যে নিজেকে জড়ালেন কেন? জি, প্রফেশনটা এক ধরনের আনন্দবশত ছিল, কিন্তু কিন্তু কি? মানে আমার স্ত্রী মোটেই পছন্দ করছিল না, বিশেষ করে ওই ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকাদের ছবি তোলার পর থেকে। আপনি শুনে অবাক হবেন স্যার যে আমার ক্যামেরায় ও নিজের ছবি তোলা পছন্দ করে না। বলেন কি? আরে ছবি তোলা কে না পছন্দ করে? আমার ওয়াইফের তো স্যার ছবি তোলা একটা বাতিক। 20টা অ্যালবাম ও নিজের ছবিতে ভর্তি। তাই নাকি স্যার? হ্যাঁ স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ভাবির করে ছবি তুলে দিতে চাই। না, এতে অনুমতির কি আছে? তো আপনি মিছিমিছি কষ্ট করবেন? এতে কষ্টের কি আছে স্যার? ছবি তোলা যে সবসময় আমার পেশা ছিল তা নয়, আমার নেশা। আর তাছাড়া সবসময় সুটেবল সাবজেক্টও পাওয়া যায় না। আপনি ভাবিকে ফোন করে দিন, আজ বিকেলে আমি ক্যামেরা নিয়ে পৌঁছে যাব। আমি তাহলে এখন আসি স্যার। আসবেন? আপনি এক কাজ করেন, তাহলে সাথে সাথে একটু দেখা করে যাবেন। জি, তা আমি করবো। হ্যাঁ, করবো। সবাই দেখলাম আপনার উপর বেশ সন্তুষ্ট। বিজনেস লাইনে নবীন হলেও
সব দিকে বেশ এক্সপেরিয়েন্স আছে বলে মনে হয়। হ্যাঁ কি দরজা খোলা কেন? নিশ্চয়ই বাতাসের না কাজ। যখন তখন দরজা খোলা রেখে বাইরে চলে যাবে। নানুকে নিয়ে আর পারি না। কোথায় চাদর ফেলে রেখেছে? ড্রয়িং রুমটাকে যে একটু ছিমছাম করে গুছিয়ে রাখবো তার কোনো উপায় আছে? রাতে ইমরানের বিছানা পড়বে আর সকাল 8টা পর্যন্ত সে বিছানা ওঠানোর জো নেই। কার্পেটটার যে অবস্থা হয়েছে। নানু, 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 কোথায় গেল? এই যে বাতাসে মা, কোথায় গিয়েছিলে? মেসান্তি গেছি। মেসান্তে? দরজা খুলে রেখে বাইরে গিয়েছিলে কেন? নানু তো এখানে বসা ছিল। নানু? নানু কোথায়? কত জানি তো ভেতরে তো নেই। দেখি তো। এটা আবার ডেট হলো কখন? বাতাসে মা, তুমি এখানে থাকো, আমি উপরে সরষের বাসা থেকে ফোন করে আসি। হ্যাঁ, বনি কুকু এরা কোথায়? সব নানু বাড়ি গেছে। নানু বাড়ি গেলে আর কেউ আসতে চায় না। নানু, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে মরছি। কিছু মনে করবেন না মিসেস সুশি, প্লিজ। আমি বাড়ি থেকে আসছিলাম, তখন থেকে উনি দরজায় দাঁড়িয়ে আছেন, আমার কাছে পানি চাইলেন। তাই মিসেস সরোয়ার, আপনার বিন্দু মাত্র কাণ্ড জ্ঞান আছে কিনা আমার সন্দেহ। পানি খাওয়াতে একজন বুড়ো মানুষকে টেনে হিচড়ে উপরে তুলেছেন। উনি বুড়ো মানুষ, ওনার কোনো হুঁশ জ্ঞান আছে? ওনাকে জানছেন, আপনি বলে কই আনবেন না? না, উনি বললেন যে খুব খিদে পেয়েছে, সেজন্য। অমনি আপনার দরদ উঠলে উঠলো। এসব দরদ 2-1 দিন দেখানো যায়। এসো, এসো। আপনি আমাকে কিন্তু ঠিক শুনুন মিসেস সরোয়ার, আমি আপনাকে এসব কথা বলতাম না, কিন্তু আপনার ওই মায়ের চেয়ে মাসির দরদের ব্যাপারটা আমি আরো কয়েকদিন লক্ষ্য করেছি। এসো। দেখেছো কি আশ্চর্য মহিলা, বাড়ি বয়ে এসে বকাবকি করে গেলেন। Take it easy, take it easy. কি হয়েছে চাচি? কিছু হয়নি, ধরো। বড় মা, করে গিয়েছিলে কেন? বেড়াতে? আর যদি তুমি নানুর ঘরে গিয়েছো, সারাক্ষণ সেখানে বসে বসে কি এক চরকা বুড়ির গল্প শুনবে। তোমার স্কুলের পড়া শিখবে কি? এটা কি লিখেছো? হ্যাঁ, এই যে এভাবে শুকতারা বানান লিখে কি হবে এখানে? কি হয়েছে? কি আবার হবে? মেয়েটা সর্বনাশ হতে চলেছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? কিসের আবার? লেখাপড়ার। মাস্টার ছিল, দেখাশোনা করতো, তাও আবার তুমি বিদেয় করে দিলে। কেন, ইমরান কি ওকে পড়াচ্ছে না? পড়াবে কি, সময় মতো বাসায় ফিরলে তো। তার মানে এসে বন্ধু বান্ধব জুটিয়ে ফেলেছে? কই, তুমি তো আমাকে কিছু বলনি। কি বলবো? তোমাকে কিছু বললে তো তুমি আবার উল্টো অর্থ করবে, বলবে আসতে না আসতে আমি ওর বদনাম শুরু করে দিয়েছি। কোথায় যায়, কি করে, এসব কোনো জিজ্ঞেস করেছো ওকে? আমি জানি, ইমরান ভাইয়া আমাকে বলেছে কোথায় যায়? নাটক শিখতে। কি নাটক শিখতে? আসুক আজ। এই যে ইমরান, এসব কি শুনছি? তুমি নাকি কি নাটক ফাটক শিখছো? ইউনিভার্সিটিতে একটা থিয়েটার ওয়ার্কশপ হচ্ছে, সেখানে আমি পার্টিসিপেট করছি। আমাকে জিজ্ঞেস না করে তোমাকে এসব কে করতে বলেছে? আমি তো নানুকে বলেছি। হোয়াট? নানুকে বলেছো? হু ইজ শি? আমার বাসায় আছো, তোমার সমস্ত দায় দায়িত্ব তোমার বাবা মা আমার উপরে দিয়েছেন, এটা বোঝার ক্ষমতা তোমার নিশ্চয়ই আছে। পড়াশোনা বাদ দিয়ে সব নাটকের ওয়ার্কশপ করে কি জীবন চালানো যাবে? ওসব বিলাসিতা বাদ দিয়ে লেখাপড়ায় মনোযোগী হও।
মাঝে মাঝে ইলেকট্রিসিটি চলে যায় তো, সেই জন্য তোমার জন্য আমি টাকাটা নিয়ে এলাম। একটু বসো। বলো। আপার বাসায় গতবার পাইরেক্সের যে ডিনার সেটটা দেখেছি, ডিজাইনটা খুব সুন্দর। তুমি বাইতুল মুকাররমের দোকানে গিয়ে একটু দেখবে কত দাম চায়। কিনতে হবে এই তো? দুর্ভাগ্য, আমাদের কিনতে হয়, দুলাভাইদের কিনতে হয় না। দেখো, আজকাল কিন্তু তুমি দুলাভাইদের সম্পর্কে বেশি বাজে কথা বলছো। কি এমন বলেছি? বাস্তব অভিজ্ঞতা, বুঝলে, বাস্তব অভিজ্ঞতা। বিজনেস করতে গিয়ে দুলাভাইয়ের লেভেলের লোকজনদের নতুন নতুন উপহার দিতে হচ্ছে, সেটা তুমি নিজেও দেখতে পাচ্ছ। হয়েছে হয়েছে, শোনো, এবার কিন্তু হোটেলে উঠবে না। কোথায় উঠবো? কেন, গতবার হোটেলে ঝাল তরকারি খেয়ে তোমার অ্যাসিডিটি হয়েছিল, খেয়াল আছে? আর বড় বড় অপর বাসায় উঠবে, বুঝলে? ওখানে থাকার জায়গা আছে? কেন জায়গা থাকবে না কেন? আচ্ছা, তোমার কি কিছু মনে থাকে না? কি? আপা চিঠিতে লিখেছে না দুলাভাইয়ের এক ভাতিজা এসেছে। আর তাছাড়া ওখানে উঠলেই নানিকে আনবার ব্যাপারে কথা উঠবে। তা অবশ্য ঠিক। শোনো, শুনছো? বলো। গত সপ্তাহে ক্লাবের ভিসিআরে যে হিন্দি ছবিটা দেখিয়েছিল না, মিসেস করিমের মুখে শুনলাম ওটা নাকি দারুণ ছিল। আগামী সপ্তাহটা কিন্তু কিছুতেই মিস করা যাবে না। আমি যেতে পারবো কিনা তা এই মুহূর্তে বলা কঠিন। কেন বলা কঠিন কেন? না মানে ওই ক্লাবে গিয়ে সেখানকার ভদ্রবেশী হিপোক্রেটদের সাথে গল্প করে সুযোগ আদায় করতে আমার মোটেও ভালো লাগে না। তার চেয়ে নাবিলাকে নিয়ে শিশু পার্কে বেরিয়ে আসা অনেক ভালো। সেখানে উন্মুক্ত বাতাসে যেমন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবে, তেমনি নির্মল মুখগুলোর হাসিও দেখতে পারবে। আম্মু আম্মু দেখে যাও, রিম্পি না টেলিভিশনে গান গাইছে। কে গান গাইছে? রিম্পি। রিম্পি? তুমি যাও, আমরা এখন কথা বলছি। এই রিম্পিটা কি? বক্ত সাহেবের মেয়ে। তোমার তো সবকিছুতে ওই ও পর্যন্তই। সব অফিসারের ছেলে মেয়েদেরকে তো দেখি টিভিতে কিছু না কিছু করছে। নাবিলার কত শখ টিভিতে কবিতা আবৃত্তি করবে। তো ভালো কথা, করবে করুক। করবে করুক বললেই তো হয় না, জানাশুনো থাকতে হয়। তোমাকে কতদিন বললাম একটু ফোন করে দাও, তা তুমি তো দেবো দিচ্ছি করে আর দিলেই না। মেয়েটার কত শখ গান শিখবে, তারও কোনো ব্যবস্থা করে দিলে না। সবকিছুতে তোমার এই নেগেটিভ অ্যাটিটিউড আজকাল আমার একদম পছন্দ হয় না। দেখো, ওইসব গান ফান না শেখানোই ভালো। দেখছো না ওইসব কালচারাল সাইডের লোকজনদের পারিবারিক জীবনে আজকাল কিরকম বিপর্যয় ঘটছে? সেটা সবখানেই ঘটছে। তোমাদের লাইনে লোকজনই বা কম যায় কি সে? কালচারাল লাইনে লোকজনের একটু বেশি বেশি ফলাও হয়, এই যা। নিঃশ্বাস নাও, আরো জোরে। না, তুমি নিঃশ্বাসও নিতে পারো না। নাবিলা, এই চাচা চাচি করে বেড়াতে গেছে। বেড়াতে গেছে। তুমি এখন কি করছো? বড় মার সাথে ডাক্তার ডাক্তার খেলছি। তাই আমাকে তোমাদের সাথে নেবে খেলতে? হ্যাঁ নেব। কি বড় মা, রাজি আছো? হ্যাঁ। ইমরান ভাইয়া, একটা গল্প বলো না। গল্প? রে বাবা, গল্প তো আমি জানি না। তার চেয়ে এক কাজ করি, তোমাদেরকে একটা গান শোনাই, ঠিক আছে? কি বড় মা, ঠিক আছে? গান গান শোনা শোনা। স্বপ্ন সুরভি মাখা দুর্লভ রাত্রি, জোছনার চন্দন আকাশে, তোমার বীণার সুরে যত ব্যথা যায় দূরে, মায়া মৃগু ধরা দেয় আভাসে। স্বপ্ন সুরভি মাখা দুর্লভ রাত্রি, জোছনার চন্দন
আকাশে তোমার বিনার সুরে যত ব্যথা যায় দূরে মায়া মৃগ ধরা দেয় আভাসে হৃদয়ের অমরায় হৃদয়ের অমরায় পারিজাত ফোটে হায় সাত স্বর রমণী গান যেন শোনা যায় স্বপ্ন সুরভি মাখা দুর্লভ রাত্রি জোছনার চন্দন আকাশে তোমার কে গেছে বলো তো? খুব সুন্দর গলা। যত ব্যথা যায় দূরে মায়া আহ দিলে তো বাবা তুমি ভেতরে আর কেউ আছে? জি না। তাহলে কি তুমি গেছিলে? হ্যাঁ আম্মু, ইমরান ভাইয়া না খুব সুন্দর গান গেতে পারে। তুমি গান শিখেছো নাকি? জি, খুলনায় এক উস্তাদের কাছে শিখতাম। ও তাহলে তো খুব ভালো হলো। নাবিলার খুব শখ গান শেখার, এখন থেকে ওকে তুমি গান শেখাবে। ইমরান, চাচি, চলো নানুর খাটে গিয়ে শোবে। কিন্তু বড় মানুষ কোথায় শোবে? কিছু হবে না, অসুবিধা হবে না, চলো। আমি বড় ওই সোফার উপরে শুই। সোফার উপরে শোয়া যায় নাকি? চলো, আমার কথা শোনো, ওঠো। বেশ জোর। এইভাবে আর কতদিন চলবে বলো তো? শেষে ছেলেটার একটা শক্ত অসুখ বিসুখ হয়ে গেলে তখন বুঝবে। আজ সকালে ট্রেনে এসেছি। এখানকার কাজ শেষ হয়েছে? জি, শেষ হয়েছে। দুপুরে ট্রেনে ফিরে যাচ্ছ? না, আজ রাতে ট্রেনে ফিরে যাবো। এখন আপনাদের বাসায় যাচ্ছি। আমাদের কথা মনে আছে তাহলে, নাকি হঠাৎ আমার সাথে দেখা হয়ে বিপদে পড়লে? এই যে বলেন দুলা ভাই, বাসা সবাই ভালো তো? নাবিলা, আপা, এরা সবাই ভালো আছে? তা গেলেই দেখতে পারবে। কি আমার সঙ্গে যাবে নাকি পরে আসবে? জি, কিছু কেনাকাটা আছে, ওটা শেষ করে তারপর আপনাদের বাসায় যাবো। ঠিক আছে, দেখা হবে। চলো। দুলা ভাই, আপনার শালিকা কিন্তু আপনার উপর খুব রাগ করেছে। কেন কেন? আমি আবার কি করলাম? একবারও তো আমাদের এখানে বেড়াতে আসলেন না। সময় কোথায় বলো? ছুটি সেটা পান না বুঝি? দু একদিনের ছুটিতে তো যাওয়া যায় না। আর তাছাড়া একা একাও আজকাল কোথাও যাওয়া সম্ভব নয়। একা যাবেন কেন? সবাই মিলে যাবেন। হ্যাঁ, তার চেয়ে তুমি বরং এক কাজ করো, কিছুদিনের জন্য নানুকে তোমাদের ওখানে নিয়ে যাও। বুড়ো মানুষ, একটু হাওয়া বদল হলে ভালোই হবে। উনি কি যাবেন? তোমরা নেবার চেষ্টাও তো কখনো করনি। দেখি ওনাকে জিজ্ঞেস করে। নানু তো সবসময় খুশিকে দেখার কথা বলে। দুলা ভাই, জামান সাহেবকে আপনি চেনেন? জামান? হেলথ সার্ভিসেস, ওরা কিছু মেডিসিন কিনছে, তা আপনি যদি একটু বলে দিতেন। দেখো হাবিব, ভদ্রলোককে আমি খুব ভালো করে চিনি না, আর তাছাড়া তোমার জন্য তো কম লোককে বলিনি। এবার তুমি নিজেই চেষ্টা করো, এখন তো তুমি জানো কি করে কেমন করে বিজনেস পেতে হয়। ও জি, নাম্বার ঠিক আছে। ও খালু, আচ্ছা আম্মুকে ডেকে দেই। আচ্ছা
রাখি। বাই, খোদাফেজ। কে ফোন করেছিল? খালু। হ্যালো, আমাকে ডাকবি না যে? আমি বলেছি তো, খালু নিষেধ করেছে। কখন আসবে? আসবে না। আসবে না? হ্যাঁ, সে কথা বলার জন্য তো টেলিফোন করেছিল। কি জানি একটা জরুরি কাজ আছে, 1 ঘন্টার মধ্যে চিটাগং চলে যেতে হবে। পাজি কোথাকার, আমাকে ডাকলি না কেন? সব কিছুতে পাকামো। আমি তো বলেছি, খালুই তো নিষেধ করলো। নিষেধ করলো? নিষেধ তো করবেই। আমি ভাত খাবো। এখন রান্না হয়নি। খিদে পেয়েছে তো। আচ্ছা নানু, তুমি এত খাই খাই করো কেন বলো তো? একটু আগে না তুমি নাস্তা খেলে? খেয়েছি বুঝি? খায়নি তো, বাতাসিটা দিয়ে দিয়েছে। হয়েছে, তোমাকে আর ওকালতি করতে হবে না। এই দেখুন না, উপর নিচে থাকি অথচ দেখাই হয় না। সত্যি কথা বলতে কি, আমাদের জীবনের ব্যস্ততা আজকাল না অনেক বেড়ে গেছে। ঠিকই বলেছেন। তোমরা বুঝি শিবপুর থেকে এসেছো? হ্যাঁ, এই বাতাসির মা, বাতাসির মা, এদিকে এসো, নানুকে নিয়ে যাও। বসো। আপনি আমি কিছু মনে করবেন না। না না, এটা মনে করবার কি আছে? আচ্ছা, আমি নানুকে ভেতরে দিয়ে আসি। হ্যাঁ তুমি চলো। চলুন নানু। যা। আপনি শিবপুর বলছিলেন কেন? শিবপুর ওনার বাবার দেশ। নতুন কাউকে দেখলেই মনে করেন বুঝি দেশ থেকে এসছে। ওনার শরীরটা বোধ করি এখন খুব ভালো যাচ্ছে না। প্রায় রাতেই তো খুব চিৎকার করেন। না না, উনি ভালোই আছেন। আসলে যতই বয়স বাড়ছে ততই পাগলামিটা বাড়ছে আর কি। শোনেন সারোয়ার সাহেব, আপনাদের পানি টানির কোনো অসুবিধা হচ্ছে না তো? হলে বলবেন, কিন্তু আমরা ওই টিপিক্যাল বাড়িওয়ালা নই। না না, কোনো অসুবিধা কি বলছেন? হলে আর তো অসুবিধা বলবেন। হলে নিশ্চয়ই হ্যাঁ, বলবো। সেটা নিশ্চয়ই। আমার ভাইরা হাবিব, হ্যাঁ, ও নিজেই বলতো, কিন্তু হঠাৎ করে চলে গেল, আমাকে বলতে বলে গিয়েছে ওই এই মাসের এবং আগামী মাসের বাড়ি ভাড়াটা আমাকে নিতে। কিন্তু উনি তো আজই আমার অফিসে গিয়েছিলেন। আপনার অফিসে? হ্যাঁ, উনি বললেন যে খুব টাকার প্রয়োজন, তাই আগামী মাসের ভাড়া সহ এই মাসের ভাড়াটাও তো নিয়ে গেলেন। ও আচ্ছা, চলি। হ্যাঁ, আপনি বরং একদিন আসেন। আচ্ছা, আসেন, দেখা দেখা। দেখেছ তোমার বোনের জামাইয়ের কাণ্ডটা? দেখেছো? কেন, এবার আবার কি করলো? সারোয়ার সাহেবের অফিসে গিয়ে এ মাসের বাড়ি ভাড়ার টাকা তো নিয়েছে, আগামী মাসেরটাও নাকি নিয়ে গেছে। তুমি না বললে যে খুশি রাজি হয়েছে 2 মাসের বাড়ি ভাড়া দিতে? আর সে ভরসাতেই তো আমি জয়দেবপুরে জমিটা বায়না দিয়ে এলাম। উফ, কি করে যে এখন আমি টাকা জোগাড় করি। আর না, অনেক হয়েছে। কালকেই আমি ইমরানকে দিয়ে নানুকে ওদের ওখানে পাঠিয়ে দিচ্ছি। বাতাসির বাতে আর বাঁচবে না নানু। কি যে এক শুকনো অসুখে ধরেছে, যেদিন এদিনে শুকোয় যাচ্ছে। ডাক্তার বলেছে পেট কাটতেই হবে। অনেক টাকা পয়সার দরকার। কত টাকা কোথায় পাই নানু? কত টাকার দরকার? তা প্রায় 50-60 টাকার দরকার। নানু, আপনি এখানে কি করছেন? ওকে, আপনার হাতে টাকা কোত্থেকে পেলেন? এ টাকা কি হয়েছে? দেখো, তোমার নানুর কাণ্ড দেখো। ওই ড্রয়ার থেকে টাকা নিয়েছে। উফ নানু, তোমাকে নিয়ে আর পারি না। টাকা নিচ্ছ কেন? এখন বুঝতে পারছো তো সেদিন কে আমার পকেট থেকে টাকা নিয়েছিল? তোমার টাকা দরকার হলে আমাকে বলতে পারো না? যত সব বাজে অভ্যেস। তোমার জন্য আমার মান সম্মান বলে কিছু রইলো না। দাও টাকাটা।
তো দেখো অনার্সের লেখাপড়া, ভালো করে এক জায়গায় বসে পড়াশোনা করবে তারও ব্যবস্থা করে দিতে পারছো না। মামুনি, আমার গান শেখা হয়ে গেছে, এবার আমি টেলিভিশনে গাইতে পারবো। না না, তুমি এই শেখাতে গাইতে পারবে না, তোমাকে আরো শিখতে হবে। ইমরান, জি তুমি কি কখনো চিটাগাং গিয়েছো? জি, একবার কলেজ থেকে ট্যুরে গিয়েছিলাম। ও, তাহলে তো কোনো অসুবিধাই হবে না। হ্যাঁ, ওই নানুকে নিয়ে একটু খুশিদের বাসায় যেতে হবে, পারবে? বড় মাকে নিয়ে, কিন্তু বড় মা কি? বড় মা কোথায় যাবে আব্বু? বড় মা চিটাগাং যাবে তোমার খালামণির বাসায়। না, আমি বড় মাকে যেতে দেবো না। বারে, লিটন আর অন্তির বুঝি বড় মাকে দেখতে ইচ্ছে করে না? এই এই হাসি এসেছে নাকি রে? হাসি? ও মা, আমি তো আছি, আমি আবার আসবো কোত্থেকে? ও ইমরান ভাইয়া, আমি বড় মাকে যেতে দেবো না। তুমি জিজ্ঞেস করো বড় মাকে, বড় মা যেতে চায় কিনা। আমি জানি কি জানো? যেতে চায় না, বড় মা যেতে চায় না। তবু তুমি বড় মাকে নিয়ে যাচ্ছ কেন? বারে, তোমার খালামণি তো বড় মাকে দেখতে চেয়েছে, সেজন্য নিয়ে যাচ্ছি। খালামণিরা এখানে আসতে পারে না? আমি জানি, তো তোমার ঘর করবে তো, তাই বড় মাকে পাঠিয়ে দিচ্ছে। বড় মা তোমার সাথে কথা বলবে না। সত্যি তো, আমি আশাতেই তো বড় মাকে এখান থেকে চলে যেতে হচ্ছে। এই টেলিফোনটা ধরো না। ইমরান, সময় কিন্তু হয়ে গেছে, এক্ষুনি না বেরোলে ট্রেন মিস করবে। আমিও স্টেশনে যাব। তুমি স্টেশনে যাবে কেমন করে? তোমাকে স্কুলে যেতে হবে না? তোমাকে স্কুলে পৌঁছাবার জন্য তো আমার স্টেশনে যাওয়া হচ্ছে না, তোমার আব্বু যাবে। আমিও যেতে পারছি না, বুঝলে, জরুরি তলব। সেক্রেটারি হিসেবে এক্ষুনি ফোন করেছেন যাবার জন্য। ইয়ে শোনো, ওই আজিজ পিয়ন যাবে, খুব একটা অসুবিধা হবে না, আমাকে এক্ষুনি বেরোতে হচ্ছে। ঠিক আছে, চলে। আপনারা কোথায় যাবেন? চিটাগাং। আপনি? আমি একা নই, আমার সাথেও আপনার মতন একজন আছেন, ওই যে ওনার পাশেই বসে আছেন। ও, আমরাও চিটাগাং যাচ্ছি। বাদাম খান। উনি আপনার কি হন? সম্পর্কে আমার বড় মা, আমার চাচির নানি। আপনার? আমার নানি। আচ্ছা। ওনার বয়স কত? 80-85 হবে। আপনার? ওই রকম। দুজনে অনেক দিন বেঁচে আছে, তাই না? তাই। কোথায় বেড়াতে নিয়ে যাচ্ছেন? এবার ছোট মামার ওখানে। এবার মানে? হ্যাঁ, এতদিন তো ছিলেন বড় মামার বাড়ি, হ্যাঁ। তার আগে ছিলেন মেজো মামার বাড়ি, এবার যাচ্ছেন ছোট মামার বাড়ি। আচ্ছা। কিছুদিন পর হয়তো বড় খালার বাসায় যাবেন। এমনি করে কিছুদিন পর পর নানুকে জায়গা বদল করতে হয়। সবাই এক নাগাড়ে রাখতে গিয়ে একদম হাঁপিয়ে ওঠে, তাই এই নিয়ম চলছে। আচ্ছা, আপনার উনি? ততই বছর, ওনার জায়গা বদল করার মতো জায়গা বেশি নেই, থাকলে ভালোই হতো। জানেন, এই বয়সে মানুষ বড় নিঃসঙ্গ হয়ে পড়ে। আপন জনেরা নিজেদের নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ে, মনে হয় যেন তারা বুঝে পড়ে। আমার কি মনে হয় জানেন, এদের জন্য উন্নত দেশের মতো আমাদের দেশে এমন একটা বাসস্থানের প্রয়োজন, যেখানে একের অন্যের আয়নায় নিজেকে দেখতে পেত, তাহলেই হয়তো বাকি জীবনটা নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারত। আমি খুশি। কেন, তোমার কিছু লাগবে? কথা বলছো না যে? কি হয়েছে? টয়লেটে যাবে? পানি খাবে? কিছু না তো গলা ফাটিয়ে চিৎকার করছো কেন? রোজ রাতে সবার ঘুম না ভাঙালে বুঝে তোমার শান্তি হয় না?
হাবিব সারাদিন খাটাখাটনি করে, রাতে ওর একটু ঘুমানোর দরকার। তোমার এই অদ্ভুত আচরণের জন্য তা হবার চলে। দেখো নানি, আমি তোমার নাতনি, আমি সব সহ্য করছি, সবাই সহ্য করবে কেন? কি হয়েছে? কি শুরু করলে তোমরা এত রাতে? ঘুমো, আর শব্দ করবে না। নানির জন্য যদি এক ফোঁটা ঘুমাতে পারি। প্রত্যেক রাতে একই ঘটনা, এভাবে রাতের পর রাত যদি আমাকে না ঘুমোতে দেয়, নির্ঘাত আমি পাগল হয়ে যাব। এখন বুঝতে পারছি আপাদুল্লাহ ভাই এই আপদ আমাদের উপর চাপিয়ে দিয়েছেন কেন। নানির চিৎকার শুনলে আমার ভয় হয়, মনে হয় এই বুঝি একটা অঘটন ঘটতে যাচ্ছে। আচ্ছা শোনো, খুব অসুস্থ বলে নানিকে ঢাকায় পাঠিয়ে দেওয়া যায় না? পাঠিয়ে দেবে কেমন করে? কেন? তার চেয়ে এক কাজ করা যায়। কি? আমরা সবাই মিলে নানিকে নিয়ে ঢাকায় বেড়াতে যাই। তারপর? ওখানে বেড়াতে গেলে পরে ডাক্তার দেখানো হবে, আর ডাক্তার দেখালে এই বয়সে নানির একটা না একটা রোগ বেরিয়ে পড়বে। তখন ওই রোগের চিকিৎসার সুবাদে নানিকে আপাদের বাসায় রেখে আসা যাবে। আসলে তোমার বুদ্ধি আছে। বুদ্ধি কিছু কিছু থাকতে হয়, বুঝলে? তা না হলে বড় বড় রুই কাতলাদের কি কুপকাত করা যায়? অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের সিলেকশনের দিনে আপনি ফটোগ্রাফির উপরে যেসব প্রশ্ন করছিলেন তাতে বোর্ডের সবাই স্যার একদম আশ্চর্য হয়ে যাচ্ছিলেন। আপনি কি এই বিষয়ে স্যার? আসলে ব্যাপারটা কি জানেন, এককালে আমি ফটোগ্রাফি নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছি, ছবিও তুলেছিলাম প্রচুর, কিন্তু এই পরিবার থেকে বাধা না পেলে এই ফটোগ্রাফি হবি থেকেই হয়তো আমার প্রফেশনে হয়ে যেত। না হয়ে ভালোই হয়েছে। আমার ভাইরাকে তো দেখেছি। আপনার ভাইরা? হাবিব, ও একসময় পত্রিকার জন্য ছবি তুলত, এখন অবশ্য প্রফেশন পাল্টিয়েছে, বিজনেস করছে। তা ভালোই করেছে। আচ্ছা রশিদ সাহেব, এই জার্মানি থেকে যে 3 মাসের স্কলারশিপটা এসছে, ওটার সার্কুলার কি আপনি ইউনিভার্সিটিগুলোতে পাঠিয়েছেন? জি, এখনো ঠিক পাঠায়নি স্যার। স্যার বলুন। আমি বলছিলাম কি, এবার আমি যদি একটু ঘুরে আসতে পারতাম। কিন্তু যে বিষয়ে স্কলারশিপটা দেওয়া হচ্ছে তাতে কি আপনার বায়োডাটা ফিটিং করবে? স্যার আমি ভালো করে পড়ে দেখেছি, মনে হয় ফিট করা যাবে। আসলে পুরো ব্যাপারটাই নির্ভর করছে আপনার রিকমেন্ডেশনের উপরে। তা তো বটেই, কিন্তু জানেনই তো যে সব স্কলারশিপের ব্যাপারে আবার বাইরে বেশ কথা ওঠে। তার মানে কাল না ঠিক হলো যে লিটন নন্দী থাকবে মনিদের বাসায়, আর বাসায় থাকবে খোদেজা? খোদেজা চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে, সে রোজ রোজ নানি চাদর ধুতে পারবে না, এই হচ্ছে ওর কমপ্লেন। না, এ নিয়ে 3 জন গেল, ওটা সহ্য করা যায় না। আচ্ছা তুমিও নানু আসার পর থেকে বিজনেসের ব্যাপারে আমাকে একটু সাহায্য করছো না। তাকে আমি জানি না। শোনো, আজকের এই পার্টিটা না একটা ভাইটাল পার্টি। বিদেশ থেকে কিছু বিজনেসম্যান এসেছে আমাদের দেশে জয়েন্ট ভেঞ্চারে কিছু করা যায় কিনা সেটা ডিসাইড করতে। এখানকার লোকাল বিজনেসম্যান যারা, তারা সবাই উঠে পড়ে লেগেছে, সবাই তাদের ওয়াইফকে নিয়ে হোটেলে পার্টিতে আসছে। আর এই সময় তুমি যেতে পারবে না। কি করব বলো, নানিকে একা রেখে যাওয়া সম্ভব হবে না। কাছে যাব না, তুমি শুধু একটা গল্পই বলো। কি হয়েছে অন্তিমামণি? আমি বড় মার কাছে যাব না, বড় মা শুধু একটা গল্পই বলে। তাই? লিটন কোথায়? নিতে খেলতে গেছে। তুমি গেলে না? আমি আম্মুর সাথে বেড়াতে যাব। বেড়াতে যাবে? কোথায় যাচ্ছ? দূরে কোথাও যাচ্ছে না। দূরে কোথাও, দূরে দূরে। ঠাট্টা রাখো তো, কাজে যাচ্ছে। সে তো দেখতেই পাচ্ছি, হাতে এক বান্ডেল কাপড়। তোমার জন্য শার্ট বানাবো, সেটা কেটে আনতে যাচ্ছে মনির মার কাছ থেকে। প্যান্ট বানিয়েছো, পাঞ্জাবি বানিয়েছো, এবার শার্ট বানাতে লেগে গেছো। তুমি দেখি দর্জিদের ভাত মারবে। ভাত মারবো কেন? বাংলাদেশে লাখো লাখো লোক আছে যারা এখনো বিনা কাপড়ে আছে। তাদের কাপড় সেলাই করা আরম্ভ হলে যতজন দর্জি আছে তার চেয়ে আরো বেশি দর্জি লাগবে। ওদের কাপড় আর হয়েছে। তোমার সঙ্গে ড্রয়িং রুমে বসে গরিব দুঃখীদের আলোচনা করার সময় এখন আমার নেই। মণিমা আমাকে 5টায় যেতে বলেছে, এখন বাজে 5:30। শোনো,
তুমি কিন্তু ঘন্টাখানেক বাসায় থাকবে। ওকে নানুকে একটু খেয়াল রাখবে যাতে কোনো অঘটন না ঘটে, বুঝলে? ওকে। ঠাট্টা রাখো তো, যা বললাম তাই করো। এসো। নানু দেখেন তো চিনতে পারেন কিনা এটা কার ছবি? চিনতে পাচ্ছেন না? আপনার মেয়ের ছবি। রাবেয়া, আমার রাবেয়া কোথায়? আমার রাবেয়াকে এনে দাও। আমার রাবেয়া। আপনার মেয়ে তো অনেক আগে মারা গেছে। হ্যাঁ? না না না, আমার রাবেয়াকে এনে দাও। রাবেয়া, রাবেয়া, নানি আপনি শান্ত হন, শান্ত হন। আমার রাবেয়াকে রাবেয়া, তুই বলতে পারিস না আমি বেঁচে আছি। আমাকে দিয়ে যা রাবেয়া, রাবেয়া, রাবেয়া। শোনো শোনো, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? একটু কাপড় বেঁচেছিল, ও। লিটনের একটা শার্ট হবে, তাই ওর মাপের জন্য এসেছে। সাথে আমি এনে দিচ্ছি। কি ব্যাপার, তুমি এমন করছো কেন? না মানে ও, এতক্ষণে বুঝলাম পুরনো স্মৃতি রোমন্থন করছে। তোমার যত সব উদ্ভট চিন্তা। তুমি ক্যামেরা দিয়ে কি করছিলে? নানুর ছবি তুলছিলাম। নানুর ছবি তুলছিলে? হ্যাঁ। ফিল্ম কোথায় পেলে? ওই যে মানে লিটনের জন্মদিনের ছবি তোলার জন্য যে ফিল্মটা কিনেছিলাম সেটা দিয়ে। কি বললে? সেটা তুমি নষ্ট করেছো নানুর ছবি তুলে? লাগে ছাড়বো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ব্যথা লাগে। দেব না, দেব না। দাও দাও, আমার গরম লাগে তো, গরম লাগে। দাও 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 বলছি, দাও। খুব ভালো করেছে। এখানে আসিস কেন? আচ্ছা নানু, বাচ্চাদের দুষ্টুমি তোমার একটু সহ্য হয় না বুঝি? নাবিলাকে এনে দাও। সারাক্ষণ শুধু নাবিলা নাবিলা। ওরা তো ভুলও তোমার কথা মনে করছে না। এখানে পাঠানোর পর 5 মাস হয়ে গেছে, একটু বাড়ি খবর নিয়েছে কেউ? তোমাকে এখানে পাঠিয়ে ওরা বেঁচেছে, বুঝলে? রিটনন্তি, ও ঘরে যাও। এখানে এসেছো তো তোমাদেরকে মেরে আমি হাড্ডি গুঁড়ো করে দেবো। এসো। আমার খিদে পেয়েছে তো। এখনো রান্না হয়নি, হলে দেবো। কি হয়েছে? কিচ্ছু হয়নি। তুমি ওখানে বসছো কেন? নিজের কাজে যাও। তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? সাদিকে এসেছি, কারণ আছে। কারণ? হ্যাঁ। কি কারণ? হাবিব। কি হয়েছে হাবিবের? ওর একটা সাংঘাতিক খবর আছে। সাংঘাতিক খবর? হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশনে ও ছবি অ্যাওয়ার্ড পেয়েছে। কি বলছো তুমি? সত্যি? মিথ্যে বলবো কেন, সত্যি। তো তুমি জানলে কেমন করে? এই যে টেলেক্স। দেখি তোমার ঠিকানা কেন? বারে, ওর বিদেশি চিঠিপত্র সব আমার কেয়ারের ভিতর আসে। এটাও তাই আসছে। হ্যাঁ, তাই তো। উফ, ওর যদি একটা টেলিফোনও থাকতো তাহলে খবরটা এই মুহূর্তে জানিয়ে দেওয়া যেত। সত্যি হাবিব ছেলেটা কিন্তু খুবই ট্যালেন্টেড। এই লাইনে থাকলেও শাইন করতে পারত। আমার বোনের জন্যই হলো না। সত্যি ওকে নিয়ে গর্ব করা যায়, কিন্তু মাঝে মধ্যে কি যে হয়। সেদিন বড্ড খারাপ ব্যবহার করে ফেলেছে ওর সঙ্গে, ভাবতেই খারাপ লাগছে। আচ্ছা শোনো, খুশির এক ননদের টেলিফোন নাম্বার আমাদের কাছে ছিল না? একবার চেষ্টা করে দেখবে নাকি? খবরটা আমি নিজে গিয়ে ওদের জানাতে চাই। নিজে গিয়ে জানাতে চাও? তোমার ছুটির প্রবলেম হবে না? ছুটির প্রবলেম? ছুটির প্রবলেম হবে কেন? বসকে বলে আমি 2 দিনের ট্যুর বানিয়ে নিয়ে এসেছি। হায় হায়, সর্বনাশ! এ কি করেছো তুমি? কি হয়েছে?
আমার নতুন সেটের একটা গ্লাস ভেঙে ফেললো। সেদিন যে সেটটা কেনা হলো সেটা থেকে? হ্যাঁ। ওফো নানি, তোমাকে নিয়ে আর পারা যায় না। এখানে বসো। পানি খেতে চাই বোধহয়। এই সাত সকাল আবার কে এলো? দাঁড়া, আমি কাজগুলো তুলে নিই। কি অভদ্রের মতো বের দিচ্ছি। আমি খুলে দিচ্ছি। আরে এই যে দুলা ভাই, এই সাত সকালে অবিশ্বাস্য ঘটনা। আরো ঘটনা আছে, আগে ঢুকতে দাও ভালো করে। বসুন বসুন বসুন। কি কেমন আছো? ভালো, আপনি? হ্যাঁ ভালো। তোমার দুষ্টু দুটো কোথায়? ঘুম থেকে ওঠেনি বুঝি? কি ব্যাপার, দুলা ভাইকে কেমন পাগলাটি পাগলাটি মনে নানু, হচ্ছে? কেমন আছেন? নাবিলা না সারাক্ষণ শুধু আপনার কথাই বলছে। নাবিলা কোথায়? নাবিলা ঢাকায়। আপনি ভালো আছেন? এ কি, নানুর হাতে কি হয়েছে? সে কি কাটলো কি করে? না মানে হ্যাঁ? ডেটল ডেটল তুলাও নিয়ে এসো। জলদি জলদি জলদি। দাও দাও আমাদের দাঁড়িয়ে। হ্যাঁ ঠিক আছে। নানু কিন্তু খুব শুকিয়ে গেছে বুঝলেন। আমার তো মনে হয় নানু স্বাস্থ্য ভালোই হয়েছে। নানুকে ঘরে দিয়ে আসো। না না ঠিক আছে, থাক এখানে থাক। এর মধ্যে হার্ট চেক আপ করিয়েছো তো? হার্ট চেক আপ? নানুর তো, আপনি এসব কি বলছেন দুলা ভাই? ঠিক বুঝতে পারছি না। নানুর না, নানুর না, তোমার তোমার। আমার? হ্যাঁ। এনিওয়ে স্ট্রং আছে তো? ফেল করবে না তো? বুঝতে পারছি, ধৈর্যচ্যুতি ঘটছে। তুমি তো সাংঘাতিক কাণ্ড করে ফেলেছো হে। আমি? হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশনে তোমার ছবি অ্যাওয়ার্ড পেয়েছে। দুলা ভাই কি ঠাট্টা করছেন? ঠাট্টা করবো কেন? এই দেখো টেলেক্স। তুমি ভেতরে ভেতরে এত কিছু করেছো, আমাকে বলনি কেন? আমাকে বললে কি হতো? আহা, এখন তোমাদের এই মধুর কলহটা থামাও। এখন হাবিব বলো তো, তোমার ছবির সাবজেক্টটা কি ছিল? সাবজেক্ট? আমার ভাগ্যবতী নানু। এই নানুর জন্যই আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। এই নানুর জন্য। আমার নানুকে তুমি যত জঞ্জাল ফঞ্জালে ভাবো না কেন, নানু কিন্তু আসলে খুব ভাগ্যবতী মহিলা। তুমি যাই বলো, নানুর জন্য খুশিদের মনে রাখার মতো কিছু একটা করা উচিত। হাবিবেরও ভুলে যাওয়া উচিত নয় যে নানুর ভাগ্যে ও অ্যাওয়ার্ডটা পেয়েছে। আমার তো মনে হয় বনানীতে একটা ভালো জায়গায় নানুর জন্য ওদের একটা কবর কিনে রাখা উচিত। আসলেই তো তুমি একটা কথার মতো কথা বলেছো। নানু তো আর এখন যেন তেন মহিলা নন। আফটার অল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের বিষয়বস্তু বটে। বনানীতে এমন একটা স্ট্র্যাটেজিক জায়গায় নানুর কবরটা হওয়া উচিত যাতে ওই পথ দিয়ে সবাই যেতেই দেখতে পায়। কবরের সামনে একটা স্মৃতিফলকে ওনার ফ্যামিলির একটা সংক্ষিপ্ত পরিচিতি যাতে সবার থাকে, সে ব্যবস্থাও করা উচিত। কি বল? তুমি হাবিবকে বলো না। তুমি বললে ভালো হয়, তোমার নানু, তোমার অধিকারটা বেশি। আর শোনো, তোমার বসকে চিফ গেস্ট করার ব্যাপারটা একটু ট্যাক্টফুলি সেটেল করে নিও। উঠেছে ঘুম থেকে? হ্যাঁ উঠেছে। এসো 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 হাবিব, বসো। আই খুশি। কি রাতে ভালো ঘুম হয়েছে তো? হ্যাঁ বসো। হাবিব, বলছিলাম কি, চারদিক থেকে তোমার সম্বর্ধনা শুরু হয়ে যাওয়ার আগেই আমাদের পারিবারিক অনুষ্ঠানটা সেরে নেওয়া ভালো হবে না? জি। আমার তো মনে হয় ভালোই হয়। কালকে শুক্রবার ছিল, কালকে করলে মন্দ হতো না। কিন্তু যাদের ইনভাইট করবে তাদের তো মানে জানাবার সময়টুকু দিতে হবে। আচ্ছা তাহলে রোববারে করলে হয়, হাতে 3 দিন সময় পাওয়া যাবে। ওকে, সানডে ইজ ফিক্সড। এখন বলো কাকে কাকে দাওয়াত দেওয়া যায়? আত্মীয় স্বজন কাউকে কি বলবেন? এই ধরনের অনুষ্ঠানে সবাইকে বলা যায় না, তবে বেছে বেছে কাউকে তো কাউকে বলতেই হবে। আমার মনে হয় হাবিবের আব্বা আম্মাকে আসতে লেখা উচিত। কি বলো? আব্বা আম্মা সেই খুলনা থেকে আসা বোধহয় সম্ভব হবে না। সাংবাদিক আর ফটোগ্রাফার কয়েকজনকে তো বলতেই হয়।
আচ্ছা, ওই কালচারাল লাইনে প্রমিনেন্ট কয়েকজনকে কিন্তু বলতে হয়। আর ও হ্যাঁ হাবিব, এই চিফ গেস্টও তো কাউকে বানাতে হয়। কি তুমি বলো? বলেছিলে কোন এক ভদ্রলোকের জন্য নাকি এবারকার সাপ্লাই অর্ডারটা পেয়েছিলে, ওনাকে বলে কেমন হয়? না হ্যাঁ, খুশি, আমার তো মনে হয় ফটোগ্রাফিতে জানাশোনা আছে, এরকম কাউকে বললেই ভালো হয়। হ্যাঁ হাবিব, আমি বলছিলাম কি, আমার বস মিস্টার হায়দার, ওনার আবার এইসব ফটোগ্রাফিতে অগাধ জ্ঞান, ওনাকে করলে মন্দ হয় না, কি বলো? কিন্তু আমি ভাবছিলাম যে আসলে ওনার কথা কেন বলছিলাম জানো? অল্প কিছুদিনের মধ্যে মিস্টার হায়দার এমন এক জায়গায় বদলি হয়ে যাচ্ছেন, আগে থেকে জানাশোনা থাকলে তোমারই কিন্তু ভালো হবে। আপনি যখন বলছেন তখন আর আমার এতে কি আপত্তি থাকতে পারে? আপনি আমাকে যখন যেখানে যেভাবে ইনভেস্ট করতে বলবেন আমি সেভাবেই করব। আফটার অল আপনি আমার সবসময় ভালো চান, আর তাছাড়া আপনি হচ্ছেন আমার পরামর্শদাতা। হাবিব, খুশি, আমার মনে হয় বনানীতে নানুর জন্য একটা জায়গা কিনে রাখা উচিত। জায়গা? না মানে নানুর কবরের জন্য আর কি। কিন্তু নানির তো ইচ্ছে আমরা যাতে নানুকে শিবপুরে কবর দিই। না না খুশি, এটা তুমি ঠিক বললে না। নানুকে এখন শিবপুরে কবর দেওয়া যায় না, আফটার অল উনি হচ্ছেন এখন স্ট্যাটাস সিম্বল। চাচি, চাচি, বড় মার শরীর খুব খারাপ করেছে, প্রচন্ড জ্বর গায়ে। এক কাজ করো, তুমি বরং দুটো ট্যাবলেট খাইয়ে দাও, পরে পার্টি শেষ হলে তখন দেখা যাবে, কেমন? ও হ্যাঁ, কালকে আপনাকে রিকোয়েস্ট করেছিলাম কিন্তু। আচ্ছা ভালো আছেন? শালিকা, খুশি। তাই তো, আপনার স্বামী তো ভাগ্যবান ব্যক্তি। দুলা ভাই, এবার শুরু করা যাক। সুধীরবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠান নিতান্ত একটি পারিবারিক অনুষ্ঠান। হাবিব আমাদের পরিবার তথা দেশের জন্য যে দুর্লভ সম্মান এনে দিয়েছে, তারই কিছুটা উচ্ছ্বাস প্রকাশের জন্য আমাদের আজকের এই পারিবারিক আয়োজন। এই অনুষ্ঠানে আপনাদেরকে পেয়ে আমরা আনন্দিত, গর্বিত। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হায়দার আহমেদ এখন আপনাদের সামনে কিছু বলবেন। জনাব হায়দার আহমেদ। উপস্থিত সুধী মণ্ডলী, আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা নিন। ঘটনাটি অবিশ্বাস্য হলেও তা ঘটেছে, আপনারা তা জানেন। জনাব হাবিব আহমেদ তার একটি ছবির জন্য ইন্টারন্যাশনাল ফটো কম্পিটিশনে অ্যাওয়ার্ড পেয়েছে। তিনি নিঃসন্দেহে ভাগ্যবান ব্যক্তি। ইতিমধ্যে তার সঙ্গে আমার আলোচনা হয়েছে একবার, এবং তা থেকে আমি জানতে পেরেছি যে তিনি নিতান্ত কৌতূহলের বশবর্তী হয়েই তার এই ছবিটি কম্পিটিশনে পাঠিয়েছিলেন, এবং তার এই কৌতূহল সৃষ্টি যিনি করেছিলেন তিনি তারই নানী শাশুড়ি। সে যা হোক, জীবনে আমিও অনেক ছবি তুলেছি এবং অনেকবারই ভেবেছি যে এগুলো কোনো কম্পিটিশনে পাঠানো যায় কিনা, যদিও তার হয়ে ওঠেনি। এ প্রসঙ্গে আমার দু চারটে সৌভাগ্যের কথা আপনাদের না বলে পাচ্ছি না। বিশ্বের অনেক জনপ্রিয় ফটোগ্রাফার যেমন পিটার গোল্যান্ড, মাইকেল নাইক, তিনি আমাকে সোসাইটি অফ জনাব চৌধুরীর একটা জরুরি টেলিফোন আসায় ওনার বক্তৃতা এখানে শেষ করতে হচ্ছে। আপনারা আশা করি এ ব্যাপারে এক্সকিউজ মি তাহলে আমরা বোধহয় শুরু করতে পারি নাকি? আপনারা যারা যারা নানুর সঙ্গে দেখা করতে চান আসুন আমার সঙ্গে। আচ্ছা, আসুন প্লিজ। আপনি নিশ্চয়ই শুনেছেন আপনার ছবি তুলে হাবিব সাহেব অ্যাওয়ার্ড পেয়েছেন।
এ ব্যাপারে আপনার অনুভূতি সম্পর্কে আমরা কিছু জানতে চাই। হ্যাঁ, কিছু বলুন। এই যেমন ধরুন আপনার কেমন লাগছে, আপনি আনন্দ পাচ্ছেন কিনা, এইসব ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন। আপনি সে ছবিটা দেখেছেন? হ্যাঁ বলুন। আপনার ছবি তো দেশে বিদেশে ভীষণ ভাবে আলোচিত হচ্ছে, এ সম্পর্কে আপনি আমাদের কিছু বলুন। হাবিব সাহেব যে ছবিটা তুলেছিলেন, মানে কম্পিটিশনে পাঠিয়েছিলেন আপনার ছবিটা, সেটা কি আপনি দেখেছিলেন? বলুন বলুন, কিছু বলুন। আপনার কেমন লাগছে এখন এই খবরটা যখন শুনলেন আপনি, তখন আপনার মনে এখন কি অনুভূতি যাচ্ছে? আমরা সেটা নিশ্চয়ই আপনার খুব আনন্দ লাগছে, এবং সেই আনন্দটা কেমন লাগছে আপনি অনুগ্রহ করে আপনারা বাইরে যান। আপনারা জানেন না উনি কতটা অসুস্থ। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন মানুষের জীবনটা হাসি ঠাট্টার বস্তু নয়। একে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণেই আমার অনুরোধ, পৃথিবীতে যার যতদিন বেঁচে থাকার অধিকার আছে তাকে ততদিন বাঁচতে দিন। কিন্তু আপনি একটা কথা বুঝতে পারছেন না, এই যে পুরস্কার পাওয়ার ব্যাপারটা সব আমাদের সবাই গৌরবের। আমরা জানতে চাচ্ছি, হ্যাঁ আমরা জানতে চাচ্ছি ওনার কেমন লাগছে, ওনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাচ্ছি। ঠিক আছে, মানে ঠিক এই মুহূর্তে ওনার অনুভূতিটা। হ্যাঁ, এটা তো কোনো দুঃখ বোধের ব্যাপার নয়। বলুন। বড় মা, ওনারা তোমার কাছ থেকে শুনতে চাচ্ছে। আমি জানি, আমি জানি তোমার অনেক কিছু বলার আছে। তুমি শুধু বলছো না আমরা লজ্জা পাবো, তাই না? বড় মা, বড় মা, বলো বলো, যাদের তুমি স্নেহ দিয়েছো, ভালোবাসা দিয়েছো, মায়া দিয়েছো, তাদের কাছ থেকে তুমি স্নেহ, ভালোবাসা, মায়া পেতে পারো। বলো বড় মা, বলো। তুমি জড়ো থেকো না বড় মা। বলো বড় মা, বলো বড় মা, কিছু তো বলো, কিছু তো বলো